লেখিকা অম্বিকার অপেক্ষা। এয়ারপোর্টে লাউঞ্জে বসে বসে দিয়া এবার বোর হতে থাকে। উফ, কি যে হয়, কেন যে এত লেট করে মাঝে মাঝে ফ্লাইটগুলো। এমনিতেই এই সংস্থার সময়ে ছাড়া আর নামা নিয়ে খুব ভালো রেপুটেশন আছে। আজ যে কি হলো, মেয়েটা আবার কোথায় গেল? উঠে পর্ষিয়াকে খুঁজতে বেরোলো দিয়া। বেশি দূর যেতে হলো না, পর্ষিয়ার সামনেই একটা বইয়ের দোকানে বসে কিছু পড়ছে। পর্ষিয়ার কাছে যেতে যেতে ফ্লাইটের ঘোষণা হয়ে গেল। দিয়া হাত দিয়ে ইশারা করে মেয়েকে ডেকে গেটের দিকে এগোলো। ফ্লাইটে উঠে নিজেদের নির্দিষ্ট সিটে বসলো দিয়া আর মেয়ে। সিট বেল্ট বেঁধে আরাম করে বসলো দিয়া। জানালার ধারের সিটে পর্ষিয়া বাইরে দেখছে। হ্যান্ডব্যাগ থেকে ভেজা টিস্যু বের করে চোখ মুখ ভালো করে মুছল দিয়া। একটা ধরিয়ে দিল পর্ষিয়ার হাতে। এরপরে সামনে রাখা পেপারটা হাতে তুলে মন দিল দেশের খবরে। আরও মিনিট 15 পরে ফ্লাইট ছাড়বে। হঠাৎ একটা চেনা গলার আওয়াজ ধক করে ওঠে দিয়ার বুকের ভেতর। একটা চেনা যন্ত্রণা ফিরে আসে আবার। একটু পেপারটা সরিয়ে এদিক ওদিক দেখে দিয়া, চেষ্টা করে আওয়াজের মালিককে খুঁজে বের করার। দিয়া দেখতে পায় প্রত্যুষকে ঠিক সামনের দিকে একটা রো ছেড়ে জানালার ধারের সিটে বসে আছে। ফোনে কারোর সাথে কথা বলছে। এত বছর পরেও দিয়ার হাত ঘামতে থাকে প্রত্যুষকে দেখে। হৃদস্পন্দন বেড়ে যায়, কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে ওঠে। একসময় যাকে সামনে পেলে ঠাটিয়ে মারার খুব ইচ্ছে হতো, আজ সে তার সামনে। কিন্তু কেন এরকম হচ্ছে? কেন আবার বুকের ভেতরে একটা চিনচিন ভাব? কেন আজ আবার সেই আগের মতোই দুর্বল হয়ে উঠছে দিয়া? পর্ষিয়া কিছুক্ষণ ধরে মায়ের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। মায়ের হাত ধরে বলল, কি হয়েছে তোমার? শরীর খারাপ? কিছু লাগবে? জল? ঘামছো কেন? তোমার হাত এত ঠান্ডা কেন? না রে মামুন, আমার কিছু হয়নি। এই এতক্ষণ বসে বসে ভালো লাগছে না। ভাবতো এতক্ষণে আমরা ওখানে নেমে যেতাম। এত দেরি করলো না। আচ্ছা, কিছু খাবি? তোর ব্যাগের মধ্যে চিকেন স্যান্ডউইচ আছে কিন্তু। পর্ষিয়া বিড়বিড় করে বলতে থাকে, তোমার যে কি হয় মাঝে মাঝে, একটু পরে আমরা খাবো। ঠিক আছে, আমি একটু গান শুনি। কানে হেডফোন লাগিয়ে গানের মধ্যে হারিয়ে যায় পর্ষিয়া। ফ্লাইট ছেড়ে দেয়। দ্রুত গতিতে এয়ারপোর্ট ছেড়ে যাওয়া দেখতে দেখতে দিয়া পৌঁছে যায় 25 বছর আগের এক বিকেলে। তখন পার্ক স্ট্রিটে মিউজিক ওয়ার্ল্ডের সামনে রোজ ও আর প্রত্যুষ দেখা করত। ওদের দেখা করার সময় ছিল বিকেল 5টা। তবে প্রত্যুষ সবসময়ই 20 মিনিট বা 40 মিনিট লেট করে আসতো। তখন তো আর মোবাইল সবাইয়ের পকেটে পকেটে ঘুরতো না, তাই দাঁড়িয়ে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তখন দিয়া ঢুকে যেত ভেতরে, গান শুনতো, নতুন বেরোনো সিডি ক্যাসেট দেখতে দেখতে ওর সময় পার হয়ে যেত। কিন্তু 25 বছর আগের সেই বিকেল ছিল বেশ অন্য রকম। দিয়াকে বারবার বিয়ে দেওয়ার জন্য বাড়ি থেকে চাপ দিচ্ছে। প্রত্যুষ তখন বেকার, তাই ওর কথা বাড়িতে বলতে পারেনি দিয়া। 2 দিন আগে খবর দিয়েছে প্রত্যুষ ওর একটা সরকারি চাকরি হয়েছে। দিয়া আগে থেকে ফোন করে বলে দিয়েছিল প্রত্যুষকে সময় মতো আসতে। বাবা মায়ের সাথে কথা বলতে নিয়ে যাবে ওকে। সেদিন বিকেলে আর ভেতরে ঢোকেনি দিয়া। সেদিন বিকেলে আবার মিউজিক ওয়ার্ল্ডের ভেতরে নচিকেতা এসেছে গান শোনাতে। দিয়ার নচিকেতার গান বেশ পছন্দের ছিল। রেডিওতে শুনেছে, তবুও ও অপেক্ষা করছিল প্রত্যুষের জন্য। বারবার ঘড়ি দেখছিল দিয়া। প্রত্যুষের আর দেখা নেই। 20 মিনিট বেড়ে ঘন্টার কাঁটা ছুঁই ছুঁই। ঘন্টা পেরিয়ে প্রায় 3 ঘন্টা হয়ে গেল, কিন্তু মনের মানুষের আর দেখা নেই। শেষে প্রায় 4 ঘন্টা পরে কাঁদতে কাঁদতে দিয়া বাড়ি ফেরে। প্রত্যুষ সেদিন বিয়ে করার নামে ভয়ে পিছিয়ে এসেছিল। এই ভাবনা ভাবতে ভাবতে দিয়া বাবা মায়ের পছন্দের ছেলের সাথে বিয়ে করার সম্মতি দিয়ে দেয়। দিয়ার বিবাহিত জীবন খুব একটা সুখের হয়নি। প্রথম প্রথম আদর ভালোবাসার জোয়ারে ভাসতে ভাসতে হঠাৎ জানতে পারে ওর স্বামীর আরেকটি সম্পর্কের কথা। সেদিনই দিয়া ছোট্ট পর্ষিয়াকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল।
পাশে নিজের বাবা মাও দাঁড়ায়নি। ও তখন একটা কলেজে লেকচারার, সাথে ছিল ওর ওই কলেজের কয়েকজন। তারপরে এই সুদীর্ঘ 25 বছর ধরে প্রায় প্রতিদিন দিয়া ভেবে এসেছে, যদি সেদিন প্রত্যুষ আসতো একটু সাহস দেখিয়ে, তাহলে ওর জীবন হয়তো অন্যরকম হতে পারত। আর যখনই প্রত্যুষের কথা ভেবেছে, তখনই ঘৃণায় রাগে দিয়ার হাত নিষ্পিস করে উঠত। যদি সামনে থাকতো, মেরে মেরে সেদিনের বিশ্বাসঘাতকতার জন্য প্রত্যুষকে শেষ করে দিত দিয়া। আজ এত বছর পর সেই প্রত্যুষ যখন চোখের সামনে, কয়েক হাত দূরে, কেন এভাবে আবার দুর্বল হয়ে যাচ্ছে দিয়া? একবার আর চোখে দেখল পড়শিয়ার দিকে। মেয়েটা গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে। পেপার আড়াল করে চোখের জল মুছল দিয়া। অবশেষে ফ্লাইট এসে পৌঁছল গন্তব্যে। সবাই ধীরে ধীরে লাইন দিয়ে বেরোচ্ছে। দিয়া পড়শিয়াকে নিয়ে বেরোচ্ছে ধীরে ধীরে। পড়শিয়া একটি বাচ্চা ছেলের সাথে কথা বলছে। গেটের কাছে পৌঁছতে একজন এয়ার হোস্টেস হেসে দিয়ার হাতে তুলে দেয় একটি বই আর বলে, আপনাকে এই বইটি দিতে বলে গেছেন এক ভদ্রলোক। বইটা হাতে নিয়ে দিয়া স্তব্ধ হয়ে যায়। এ তো প্রত্যুষকে ওরই উপহার দেওয়া বই, সুনীল গঙ্গোপাধ্যায়ের অচেনা মানুষ। একটু পরে পেছনে সবাই অধৈর্য হয়ে পড়ে হঠাৎ এই স্তব্ধতায়। পড়শিয়া ঠেলে দিয়াকে বের করে আনে। দিয়া বাইরে বেরিয়ে এসে বলে, আমি একটু বসবো মামুন, তারপর আমরা গাড়িতে করে যাব। তুই একটু কফি নিয়ে আসবি? পড়শিয়া কফি আনতে চলে যায়। দিয়া বইটা খোলে। প্রত্যুষের হাতে লেখা চিঠি বেরিয়ে আসে দিয়ার হাতে। দিয়া, আমি দেখলাম তোমাকে ফ্লাইটে। 25 বছর, অনেকটা সময়, তাই না? কতদিন চলে গেল, কত মাস পেরিয়ে গেছে, তুমি এখনো সেই একই রকম আছো। পাশে কে? তোমার মেয়ে? খুব সুন্দর হয়েছে, ঠিক তোমার মতো, তোমারই মতো চোখ পেয়েছে। আমি কতদিন ধরে চেয়েছি তোমার সাথে দেখা করতে, তোমার সামনে বসে কথা বলতে, অথচ আজ যখন তুমি আমার এত কাছে, আমি তোমার কাছে যেতে পারিনি। একটা ভয়, একটা দুঃখ, একটা অপরাধ বোধ, সব কিছু নিয়ে আমি কিরকম যেন হয়ে গিয়েছিলাম। সেদিন আমি তোমাকে না চাইতেও অনেক কষ্ট দিয়েছি। সে গ্লানি আমি আজও বুকে বয়ে নিয়ে বেড়াচ্ছি। আমি কোনো অজুহাত দিচ্ছি না, তবে আমার মনে হয় তোমার জানা দরকার, না হলে আমি এই ভার নিয়ে পৃথিবী ছেড়ে চলে যেতাম। সেদিন আমি যখন আসার জন্য বেরোচ্ছিলাম, হঠাৎ দাদুর স্ট্রোক হয়। সবাই আমরা দাদুকে নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে গিয়েছিলাম। হসপিটালে নিয়ে যাওয়া, ডাক্তার, ওষুধ। মাঝে আমি তোমাকে ফোন করেছিলাম, বোধহয় তোমার মা ধরেছিল। আমাকে বলল যে তুমি আমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাও না। যদিও আমি সেটা মেনে নিইনি। প্রায় সপ্তাহখানেক দাদুকে নিয়ে টানাটানি করার পরে, দাদু একটু সুস্থ হয়ে যাওয়ার পরে, আমি প্রতিদিন বিকেল ঠিক 5টার সময় মিউজিক ওয়ার্ল্ডের সামনে দাঁড়িয়ে থাকতাম, যদি কখনো তোমার দেখা পাই। প্রায় 6 মাস আমি প্রতিদিন এটা করেছিলাম, কিন্তু তারপর বুঝলাম তুমি আর আসবে না। আমিও তারপর চাকরির জন্য চলে গেলাম নাগাল্যান্ডে। আরও 5 বছর পরে বিয়ে করলাম। আমারও ভাগ্য দেখো, বিয়ের পরে যখন আমাদের ছেলে এলো পৃথিবীতে, তখন ওর মা পৃথিবী ছেড়ে চলে গেল। কোনো রকমে আমি ওকে বড় করে তুললাম। বারবার মনে হতো, সেদিন যদি দাদুর স্ট্রোক না হতো, হয়তো সব কিছু অনেক অন্যরকম হতো। আমি যে কতদিন স্বপ্নে তোমাকে দেখেছি, সে 25 বছরের আগের আমার দিয়ার হাতে হাত রেখে হেঁটেছি গড়ের মাঠে, রবীন্দ্র সরোবরের ধারে, কিন্তু সেসব স্বপ্ন হয়েই থেকে গেল। আমার ছেলে দীপ, ও এখন তোমার মেয়ের মতোই বড় হয়ে উঠেছে, হয়তো বয়সে কিছুটা ছোট। যাই হোক, জানি না আর তোমার সাথে কোনো দিন দেখা হবে কিনা, তবে তোমাকে সব জানাতে পেরে আজ আমার নিজেকে অনেক সুস্থ মনে হচ্ছে। ভালো থেকো। তোমার মেয়ের নাম তো জানি না, ওর জন্য অনেক আদর রইল। কয়েকদিন পরে কলেজে এসে দিয়া প্রথমে স্টাফ রুমে ঢোকে। নিজের রুটিন সব বুঝে নিয়ে ক্লাসের দিকে হাঁটা দেয়। আজ থেকে আবার নতুন একঝাঁক ছেলে মেয়ে, তাদের প্রশ্ন জিজ্ঞাসা, আবার নতুন সেশন। ক্লাসে ঢুকে সবাইকে বসতে বলে ব্ল্যাকবোর্ডের দিকে ঘুরে কিছু একটা লিখতে গিয়েও দিয়া আবার ঘুরে দাঁড়ায়।
কে ওই ছেলেটা সামনের বেঞ্চে? ঠিক যেন সে পুরনো প্রত্যুষ। দিয়া ওর সামনে গিয়ে দাঁড়ায়। ছেলেটিও ভয়ে ভয়ে উঠে দাঁড়ায়। ম্যাম, কিছু বলবেন? কি নাম তোমার? দীপ, দীপ সিনহা। দিয়ার চোখের কোণটা চিকচিক করে ওঠে। এই তাহলে দীপ। দিয়ার দ আর প্রত্যুষের প দিয়ে নাম, মানে প্রত্যুষের ছেলে দীপ। ওরই ছাত্র আজ। অতীত বর্তমান সব যেন কীরকম এক হয়ে যাচ্ছে আবার। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ।